আসসালামু আলাইকুম। স্বাগত বাংলা টিভির প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি নিয়ামতুল্লাহ সিরাজি। শুরুতেই থাকছে এসএনএস হোমলোন সংবাদ শিরোনাম। বিশ্ব গণমাধ্যমে খালেদা জিয়ার মৃত্যু সংবাদ, গণতন্ত্রের পথপ্রদর্শক হিসেবে তাঁর অবদান স্মরণ। ২০২৫ সাল ট্রাম্প প্রশাসনের জরুরি অবস্থার রাজনীতি, ক্ষমতা বৃদ্ধি, আদালত ও ভোটারদের সংশয়। শরণার্থী সুরক্ষা সংকুচিত, ট্রাম্প প্রশাসন আদালত ব্যাকলগ কমিয়ে অবৈধ অভিবাসী বহিষ্কারের পদক্ষেপ নিচ্ছে। জরিপে উদ্বেগজনক ছবি, আর্থিক নিরাপত্তা হারাচ্ছেন অর্ধেক আমেরিকান, বাড়ছে রাজনৈতিক চাপ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যু আন্তর্জাতিক গণমাধ্যমগুলো গুরুত্ব সহকারে প্রকাশ করেছে। রয়টার্স, আল জাজিরা, সিএনএন, এনডিটিভি, এএফপি, টাইমস অব ইন্ডিয়া ও জিও নিউজ সহ বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যম তাকে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের পথপ্রদর্শক হিসেবে স্মরণ করেছে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর আন্তর্জাতিক গণমাধ্যমগুলো গুরুত্ব সহ প্রকাশ করেছে। রয়টার্স শিরোনাম করেছে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৮০ বছর বয়সে মারা গেছেন। আল জাজিরা, সিএনএন, এনডিটিভি, এএফপি, টাইমস অফ ইন্ডিয়া, আনন্দবাজার ও জিও নিউজ সহ বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যম তার মৃত্যু সংবাদ বিশেষভাবে প্রকাশ করেছে। তারা তাকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং গণতন্ত্রের পথ প্রদর্শক হিসেবে স্মরণ করেছে। খালেদা জিয়া ১৯৯১ সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র এবং নারীর ক্ষমতায়ন শক্তিশালী হয়েছে। তিনি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে দীর্ঘদিনের তীব্র রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় যুক্ত ছিলেন। দুই নেত্রী কয়েক দশক ধরে পালাক্রমে রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, যা দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। বাংলাদেশে এবং আন্তর্জাতিক মহলে খালেদা জিয়াকে গণতন্ত্রের প্রতীক, নারী নেতৃত্বের পথ প্রদর্শক এবং দেশের অগ্রগতির শক্তিশালী নেত্রী হিসেবে স্মরণ করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তার মৃত্যু দেশের রাজনীতিতে এক অপূরণীয় শূন্যতা তৈরি করেছে। দলীয় নেতা, সমর্থক এবং সাধারণ মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। খালেদা জিয়ার জীবন, সংগ্রাম এবং নেতৃত্ব চিরকাল বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তার আদর্শ, মানবিকতা, রাজনৈতিক দক্ষতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। বেগম খালেদা জিয়া সত্যি বাংলাদেশের আলোকবর্তিকা, যিনি দেশের ইতিহাসে চিরকাল পথ প্রদর্শক হিসেবে বেঁচে থাকবেন। ৩-৪ দশক ধরে বাংলাদেশের রাজনীতিতে ছিলেন আপোষহীন, দৃঢ়চেতা একজন নেত্রী। কারাবরণ, অবরুদ্ধ জীবন, স্বজন হারানোর বেদনাতেও তিনি দেশ ছাড়েননি। দৃঢ় কণ্ঠে বলেছিলেন, আমি এই দেশ ছেড়ে কোথাও যাব না, এই দেশই আমার স্বজন। আজ এই আপোষহীন নেত্রী মৃত্যুর সাথেই আপোষ করে পাড়ে জমালেন, কিন্তু সত্যি দেশ ছাড়লেন না। তাঁর সংগ্রাম, ধৈর্য ও নেতৃত্ব রয়ে যাবে বাংলাদেশের ইতিহাসে এক অনবদ্য অধ্যায় হিসেবে। খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক উজ্জ্বল ও বর্ণাঢ্য অধ্যায়। ১৯৪৫ সালের ১৫ আগস্ট ভারতের জলপাইগুড়িতে জন্ম। শৈশব কাটে দিনাজপুরে। শিক্ষাজীবনের এক পর্যায়ে বিবাহ হয় পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে। রাষ্ট্রপতির স্ত্রী হয়েও তিনি ছিলেন নিভৃতচারী গৃহবধূ। দুই সন্তানকে মানুষ করাই ছিল তাঁর প্রধান দায়িত্ব। কিন্তু ১৯৮১ সালে জিয়াউর রহমান নিহত হওয়ার পর নতুন এক অধ্যায় শুরু হয়। নেতৃত্বহীন টালমাটাল বিএনপি। সেই সংকটে তিনি হয়ে ওঠেন আশ্রয় ও সাহস। ১৯৮২ সালে রাজনীতিতে যোগ দিয়ে ১০ বছরেরও কম সময়ে তিনি হন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। স্বৈর শাসক এরশাদ বিরোধী আন্দোলনে আপোষহীন নেতৃত্বে তিনি গড়ে তোলেন ঐক্য। দীর্ঘ ৯ বছরের সংগ্রামে তিনি পরিচিত হন আপোষহীন নেত্রী হিসেবে। কারাবরণ, অবরুদ্ধ জীবন, স্বজন হারানোর বেদনাতেও তিনি দেশ ছাড়েননি। বলেছিলেন, আমি এই দেশ ছেড়ে কোথাও যাব না, এই দেশই আমার স্বজন। ৩ বারের প্রধানমন্ত্রী, ৪ দশকের রাজনৈতিক জীবনে তিনি হয়ে ওঠেন দল মতের ঊর্ধ্বে এক নাম। গৃহবধূ থেকে রাষ্ট্রনায়ক, এই পথ চলা ছিল সংগ্রাম আর সাহসের। আজ তিনি নেই,
কিন্তু রয়ে গেছে তার জীবন, তার আদর্শ আর বাংলাদেশের রাজনীতিতে এক অবিস্মরণীয় ইতিহাস। বিএনপির চেয়ারপারসন ও 3বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তার জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, তাঁর মা সমগ্র জীবন দেশ ও দেশের মানুষের কল্যাণে উৎসর্গ করেছেন। খালেদা জিয়া কেবল রাজনৈতিক নেত্রী ছিলেন না, বরং বাংলাদেশের গণতান্ত্রিক পথযাত্রার এক অনিঃশেষ পথপ্রদর্শক। তারেক রহমান বলেন, দেশের স্বার্থ রক্ষায় তাঁর মা, স্বামী ও সন্তান হারিয়েছেন। তাই দেশ ও মানুষের কল্যাণই ছিল তাঁর প্রকৃত পরিবার। কঠিন সময়েও তিনি পরিবারের শক্তি ও প্রেরণার উৎস ছিলেন। গ্রেপ্তার হওয়া, চিকিৎসা থেকে বঞ্চিত হওয়া ও কারাবাসের পরও তাঁর সাহস, সহানুভূতি ও দেশপ্রেম অটুট ছিল। তারেক রহমান দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন এবং পরিবারের পাশে থাকার জন্য সমর্থন কামনা করেছেন। 2025 সালে দ্বিতীয় মেয়াদের প্রথম বছর জুড়ে ডোনাল্ড ট্রাম্প অভিবাসন, বাণিজ্য, মাদক ও জাতীয় নিরাপত্তার নামে একের পর এক জরুরি অবস্থা ঘোষণা করে নির্বাহী ক্ষমতা বাড়ান। আইন বিশেষজ্ঞদের মতে প্রায় সব নীতিকে জরুরি হিসেবে দেখানো নজিরবিহীন এবং এতে মার্কিন গণতন্ত্র ও ক্ষমতার ভারসাম্য নিয়ে প্রশ্ন উঠেছে। 2025 সালটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য ছিল একের পর এক জরুরি অবস্থার বছর। দ্বিতীয় মেয়াদের প্রথম বছরেই তিনি অভিবাসন, বাণিজ্য, জ্বালানি, মাদক ও জাতীয় নিরাপত্তার নামে একাধিক জরুরি আইন ও নির্বাহী ক্ষমতা প্রয়োগ করেছেন, যা দেশটির গণতান্ত্রিক কাঠামো নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। ক্ষমতায় ফিরেই ট্রাম্প দক্ষিণ সীমান্তের তথাকথিত অভিবাসী আগ্রাসন ঘোষণা করে আশ্রয় প্রক্রিয়া স্থগিত, সীমান্তে সেনা মোতায়েন এবং ফেডারেল জমি দখলের সিদ্ধান্ত নেন। একই সঙ্গে আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন ব্যবহার করে কিছু অভিবাসী গোষ্ঠীকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দেন। 2025 সালের শেষ দিকে ট্রাম্প প্রশাসন নার্কো টেরোরিজম এর অভিযোগে ভেনেজুয়েলা সংলগ্ন এলাকায় সামরিক হামলাও চালায়। মাদক পাচারকে গণবিধ্বংসী অস্ত্র হিসেবে বর্ণনা করে কানাডা, মেক্সিকো ও চীনের ওপর শুল্ক আরোপ করা হয়। আইন বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের সংবিধানে প্রেসিডেন্টের জন্য কোনো সার্বিক জরুরি ক্ষমতা নেই। তবুও ট্রাম্প যেভাবে প্রায় প্রতিটি নীতিকে জরুরি অবস্থা হিসেবে উপস্থাপন করছেন তা নজিরবিহীন। কংগ্রেস এখনও কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পারেনি, যদিও নিম্ন আদালত কিছু ক্ষেত্রে প্রশাসনের সিদ্ধান্তে বাধা দিয়েছে। বিশ্লেষকদের মতে সবকিছুকে জরুরি হিসেবে দেখার এই রাজনীতি আগামী মধ্যবর্তী নির্বাচনে ভোটারদের রায়ে বড় প্রভাব ফেলতে পারে। ট্রাম্প প্রশাসন শরণার্থী নীতিতে নতুন কৌশল নিল। শরণার্থী আবেদন শুনানি ছাড়াই বাতিল এবং তৃতীয় দেশে স্থানান্তরের পরিকল্পনা করছে। উগান্ডা, হন্ডুরাস, ইকুয়েডর এবং অন্যান্য দেশের সঙ্গে চুক্তির মাধ্যমে প্রশাসন দ্রুত বহিষ্কার কার্যক্রম এগিয়ে নিচ্ছে। অভিবাসন আদালতের মামলা ব্যাকলগ কমানো ও বার্ষিক 6 লাখ অবৈধ অভিবাসী বহিষ্কারের লক্ষ্য এই কৌশলের মূল উদ্দেশ্য। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন শরণার্থী নীতিতে এক নতুন কৌশল প্রবর্তন করেছে, যা প্রশাসনের দৃষ্টিতে বড় ফাঁক বন্ধ করার চেষ্টা। পররাষ্ট্র ও অভিবাসন সংক্রান্ত চুক্তি ব্যবহার করে তারা শরণার্থী আবেদন শুনানির আগে বাতিল করার এবং অনেকে তৃতীয় দেশে পাঠানোর পরিকল্পনা করছে। এই কৌশল ইউগান্ডা, হন্ডুরাস, ইকুয়েডর, দক্ষিণ সুদান, এসওয়াটিনি ও পেলাও এর মতো দেশের সঙ্গে নিরাপদ তৃতীয় দেশ চুক্তির ওপর নির্ভর করছে। প্রশাসনের লক্ষ্য বার্ষিক 6 লাখের বেশি অবৈধ অভিবাসীকে দেশে থেকে বহিষ্কার করা, যা ওবামা প্রশাসনের সর্বোচ্চ 4 লাখ সংখ্যার চেয়ে বেশি। প্রশাসন যুক্তি দিচ্ছে, যারা প্রকৃতভাবে নিপীড়নের আশঙ্কা বোধ করছেন তাদের নিরাপদ থাকাই মূল উদ্দেশ্য। অন্যদিকে অভিবাসন আইনজীবী ও মানবাধিকার কর্মীরা এটিকে শরণার্থী সুরক্ষা ব্যবস্থার আরও ক্ষয়ক্ষতি হিসেবে দেখছেন। তারা বলছেন, এটি মানবিক আশ্রয় প্রক্রিয়ার পেছনের দরজা বন্ধ করার চেষ্টা। এছাড়াও প্রশাসন কোর্টের ব্যাকলগ কমাতে কাজ করছে। অভিবাসন আদালতের 4.18 মিলিয়ন মামলা এখন 3.75 মিলিয়নে নামিয়ে আনা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে ট্রাম্প প্রশাসন শরণার্থী প্রক্রিয়াকে দ্রুততর করতে ও অবৈধ অভিবাসী বহিষ্কারের লক্ষ্যে তার কৌশল এগিয়ে নেয়।
যুক্তরাষ্ট্রে সাধারণ মানুষের আর্থিক উদ্বেগ বাড়ছে। গার্ডিয়ানের জন্য হ্যারিস পোলের জরিপে দেখা গেছে প্রায় অর্ধেক আমেরিকান মনে করছেন তাদের আর্থিক নিরাপত্তা খারাপ হচ্ছে। অধিকাংশ নাগরিক মূল্যবৃদ্ধির জন্য হোয়াইট হাউসকে দায়ী করছেন। নারী, সংখ্যালঘু ও নিম্ন আয়ের মানুষের মধ্যে হতাশা সবচেয়ে বেশি। বিস্তারিত আরও জানুন ফারজানা আফরোজের রিপোর্টে। যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। গার্ডিয়ানের জন্য পরিচালিত হ্যারিস পোলের এক নতুন জরিপে দেখা গেছে প্রায় অর্ধেক আমেরিকান মনে করছেন তাদের আর্থিক অবস্থা আগের চেয়ে খারাপের দিকে যাচ্ছে। জরিপে অংশ নেওয়া ৪৫% মানুষ বলেছেন তাদের আর্থিক নিরাপত্তা অবনতি হচ্ছে, যেখানে মাত্র ২০% মনে করেন পরিস্থিতি উন্নতির দিকে। জরিপে আরও উঠে এসেছে ৫৭% আমেরিকান বিশ্বাস করেন যুক্তরাষ্ট্র বর্তমানে মন্দার মধ্য দিয়ে যাচ্ছে, যা ফেব্রুয়ারির তুলনায় ১১% বেশি। যদিও বাস্তবে যুক্তরাষ্ট্র এখনও টেকনিক্যাল অর্থে মন্দায় নেই এবং সাম্প্রতিক মাসগুলোতে প্রত্যাশার চেয়ে ভালো অর্থনৈতিক প্রবৃদ্ধি দেখা গেছে। তবুও সাধারণ মানুষের হতাশা বাড়ছে, বিশেষ করে মূল্যস্ফীতি, ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতি, সরকারি কর্মী ছাঁটাই এবং অভিবাসন কড়াকড়ি মানুষের মধ্যে অনিশ্চয়তা তৈরি করেছে। টানা ৫ মাস ধরে ভোক্তা আস্থা কমছে বলেও জানিয়েছে কনফারেন্স বোর্ড। জরিপ অনুযায়ী দাম বাড়ার জন্য আগে যে কোনো সময়ের চেয়ে বেশি মানুষ হোয়াইট হাউসকে দায়ী করছেন। ডেমোক্র্যাটদের মধ্যে ৭৬% এবং স্বতন্ত্র ভোটারদের ৭২% মনে করেন সরকারের অর্থনৈতিক ব্যবস্থাপনাই মূল্য বৃদ্ধির প্রধান কারণ। নারী ও সংখ্যালঘু ভোটারদের মধ্যেও হতাশা তীব্র। ৬২% নারী এবং কালো ও হিস্পানিক ভোটারদের প্রায় ২/৩ মনে করেন দেশ মন্দায় রয়েছে। নিম্ন আয়ের মানুষের মধ্যে এই উদ্বেগ আরও প্রকট। $৫০,০০০ কম আয়কারীদের ৫৯% বলেছেন তাদের আর্থিক নিরাপত্তা খারাপ হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন শক্তিশালী অর্থনৈতিক পরিসংখ্যান থাকলেও সাধারণ মানুষের জীবনে তার প্রতিফলন না ঘটায় এই হতাশা বাড়ছে, যা আগামী নির্বাচনে বড় রাজনৈতিক প্রভাব ফেলতে পারে। ২০২৬ সালের মার্কিন অর্থনীতিতে বড় পরিবর্তনের সূচনা হতে যাচ্ছে কর নীতির মাধ্যমে। ট্রাম্পের প্রস্তাবিত ওয়ান বিগ বিউটিফুল বিল অনুযায়ী ব্যক্তি ও ব্যবসার কর ব্যবস্থায় উল্লেখযোগ্য হ্রাস আসছে। ব্যক্তিগত আয়কর হ্রাসের ফলে সাধারণ মানুষের হাতে আরও বেশি নগদ অর্থ পৌঁছাবে। ফাইলিং সিজনে নাগরিকরা বড় রিফান্ড পাবেন এবং মাসিক বেতনের উপরে কর কর্তন কম হওয়ায় পরিবারের আয় বাড়বে। ব্যবসার ক্ষেত্রেও কর ছাড়ের প্রভাব ইতিবাচক। কর কমার ফলে কোম্পানিগুলো বিনিয়োগ বাড়াতে সক্ষম হবে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা পাবে। তবে অর্থনীতিবিদরা সতর্ক করে বলেছেন, কর ছাড় দীর্ঘমেয়াদে বাজেট ঘাটতি বাড়াতে পারে এবং সরকারি সেবা প্রভাবিত হতে পারে। তাই নাগরিক এবং ব্যবসায়ীদের জন্য এই কর পরিবর্তন সুবিধাজনক হলেও পরিকল্পনা ও সচেতনতার সঙ্গে তা ব্যবহার করা গুরুত্বপূর্ণ। ২০২৬ সালে এই কর নীতি অর্থনীতির গতিবেগ এবং ব্যক্তির হাতে নগদ প্রবাহ উভয় ক্ষেত্রে প্রভাব ফেলবে। ২০২৬ সালের জানুয়ারি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ৯টি রাজ্যে ব্যক্তিগত আয়কর হ্রাস পাচ্ছে। এই পরিবর্তন করোনা মহামারীর সময় সরকারের অতিরিক্ত তহবিল এবং রাজ্যগুলোর বাজেট স্থিতিশীলতার কারণে সম্ভব হয়েছে। কর হ্রাস অনেক নাগরিকের আর্থিক স্বস্তি দেবে, তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন এটির ফলে শিক্ষাসহ জনসেবায় বিনিয়োগের প্রভাব পড়তে পারে। ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ৯টি রাজ্যে ব্যক্তিগত আয়ের কর হ্রাস করা হচ্ছে। জর্জিয়া, ইন্ডিয়ানা, কেন্টাকি, মিসিসিপি, মন্টানা, নেব্রাস্কা, নর্থ ক্যারোলিনা, ওহাইও এবং ওকলাহোমার নাগরিকরা নতুন বছরে কম হারে কর প্রদান করবেন। উদাহরণস্বরূপ, জর্জিয়ায় আয়ের কর ৫.১৯% থেকে কমে ৫.০৯% হবে, আর ইন্ডিয়ানার কর ৩% থেকে ২.৯৫% নেমে যাবে। মিসিসিপি এবং নেব্রাস্কায়ও ধাপে ধাপে কর কমানো হবে, যা ২০২৭ সালের মধ্যে আরও হ্রাস পাবে। এই কর ছাঁটের মূল লক্ষ্য হল নাগরিকদের আর্থিক চাপ কমানো এবং রাজ্যগুলোর অর্থনীতিতে গতিশীলতা আনা। বিশেষত মহামারীর সময় রাজ্যগুলোর বাজেট বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর ছাঁটের ফলে স্থানীয় ব্যবসা ও বিনিয়োগ বৃদ্ধি পেতে পারে।
তবে কিছু বিশেষজ্ঞ সতর্ক করেছেন আয়ের কর কমালে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য জনসেবায় প্রভাব পড়তে পারে। তাই রাজ্য সরকারকে বাজেট পরিকল্পনা ও আর্থিক ব্যালেন্সের দিকে বিশেষ নজর দিতে হবে। নাগরিকদেরও তাদের ব্যক্তিগত বাজেট পুনর্বিন্যাস করতে হবে যাতে কর ছাঁটের সুফল সর্বাধিক হয়। এই কর ছাঁট মার্কিন রাজ্যগুলোর জন্য একটি আর্থিক সুযোগ এবং নাগরিকদের জন্য অর্থনৈতিক স্বস্তির প্রতীক। নতুন বছরে এটি অর্থনৈতিক বৃদ্ধি এবং জনগণের জীবনে কিছুটা আর্থিক মুক্তি আনবে। যুক্তরাষ্ট্রের মিডওয়েস্ট ও গ্রেট লেকস অঞ্চলে শক্তিশালী বোম্ব সাইক্লোন আঘাত এনেছে। তুষার ঝড়, বরফ ও ঝড়ো বাতাসের কারণে রাস্তায় দুর্ঘটনা, বিদ্যুৎ বিভ্রাট এবং বিমান যাত্রায় বিলম্ব দেখা দিয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা সতর্ক করেছেন অপ্রয়োজনীয় যাত্রা এড়াতে এবং নিরাপদ থাকার জন্য সকলকে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের শক্তিশালী বোম সাইক্লোন সোমবার উত্তরের মধ্যাঞ্চল অতিক্রম করে, যা মিডওয়েস্টে তুষার ঝড়, ঝোড়ো বাতাস ও বিপজ্জনক যাতায়াত সৃষ্টি করেছে। এই ঝড় প্লেইনস এবং গ্রেট লেকস অঞ্চলে তীব্র শীত, বরফ, তুষারপাত এবং বিদ্যুৎ বিভ্রাটের কারণ হয়েছে। কেন্দ্রীয় যুক্তরাষ্ট্রের কিছু অঞ্চলে তাপমাত্রা আগের দিনের তুলনায় 50 ডিগ্রি ফারেনহাইট কমে গেছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের পূর্বাভাস অনুযায়ী ঝড়টি দ্রুত শক্তিশালী হয়ে বোম সাইক্লোনের মানদণ্ড পূরণ করেছে। উত্তর ডাকোটা ও মিনেসোটার অংশে বাতাসের তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমেছে। আইওয়াতে ইন্টারস্টেট 35-এর 200 মাইল রাস্তা বরফের কারণে বন্ধ রাখা হয়েছে। মিশিগান অঙ্গরাজ্যে 2 ফুট পর্যন্ত তুষারপাত হয়েছে। লেক সুপেরিয়রের ঢেউ 20 ফুট পর্যন্ত পৌঁছাতে পারে, ফলে বেশিরভাগ জাহাজ নিরাপদ আশ্রয়ে চলে গেছে। লেক এরিতে ঝোড়ো বাতাসে জল স্তর পরিবর্তিত হয়েছে এবং পূর্ব দিকে বরফের চাপের কারণে জলাধার সৃষ্টি হয়েছে। উত্তর নিউ ইয়র্ক, ভারমন্ট, নিউ হ্যাম্পশায়ার ও মেইনে বরফ ও তুষার মিশ্রিত বৃষ্টি হচ্ছে। 57,000 এর বেশি গ্রাহক বিদ্যুৎবিহীন রয়েছেন। পশ্চিম উপকূলে সান্তা আনা ঝড়ো বাতাসের সতর্কতা জারি হয়েছে। আলাস্কার উত্তরাঞ্চলীয় অংশে 15 থেকে 40 ইঞ্চি তুষারপাত হয়েছে। জুনাও শহরে আরও 9 ইঞ্চি তুষারপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। ইলিনয় রাজ্যের কিছু অঞ্চলে গত রবিবার 3টি টর্নেডো আঘাত এনেছে। মৌসুমী বিশেষজ্ঞরা সতর্ক করেছেন ঝড় চলাকালীন সময়ে বাড়ির ভিতরে থাকা, যাতায়াত এড়ানো এবং বিদ্যুৎ ও জরুরি সেবার প্রতি বিশেষ মনোযোগ দেওয়া জরুরি। দেশের উপর দিয়ে বয়ে যাওয়া শীতের প্রকোপের মাঝে আবহাওয়া অফিস সতর্ক করেছে, সারা দেশে বৃষ্টি হতে পারে। মঙ্গলবার এক পূর্বাভাসে জানানো হয়েছে বুধবার সকাল পর্যন্ত হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। অনেক জায়গায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা বিরাজ করবে, যা দুপুর পর্যন্ত কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়া শীতের অনুভূতি বজায় রাখবে। বৃহস্পতিবার সকাল থেকে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে, তবে দুদিন পর আবার কমার সম্ভাবনা রয়েছে। যুক্তরাষ্ট্র জাতিসংঘকে $2 বিলিয়ন মানবিক সহায়তা দেবে। এই তহবিলের প্রাথমিক বরাদ্দ বাংলাদেশসহ মোট 17টি দেশে পৌঁছাবে। তবে ট্রাম্প প্রশাসন সতর্ক করেছে সংস্থাগুলোকে নির্দিষ্ট বিধি মেনে কাজ করতে হবে, না হলে তহবিল বাতিল হতে পারে। অর্থ আমব্রেলা ফান্ডের মাধ্যমে বিতরণ করা হবে, যা নির্দিষ্ট সংস্থা ও অগ্রাধিকার ভিত্তিক খাতে বরাদ্দ করা হবে। এই প্রক্রিয়ায় মানবিক কর্মসূচি ও সেবায় কিছুটা কাটছাঁট হতে পারে। বাংলাদেশ ছাড়াও কঙ্গো, হাইতি, সিরিয়া ও ইউক্রেন এই প্রাথমিক তালিকায় রয়েছে, তবে আফগানিস্তান এবং ফিলিস্তিন ভূখণ্ড এতে অন্তর্ভুক্ত হয়নি। সমালোচকরা বলছেন, সহায়তা কমানোর ফলে লাখো মানুষ ক্ষুধা, বাস্তুচ্যুতি ও রোগের ঝুঁকিতে পড়তে পারে এবং যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক প্রভাব ক্ষতিগ্রস্ত হতে পারে। শেষ করছি খেলার সংবাদ দিয়ে। বাংলাদেশের রাজনীতির বরেণ্য নেত্রী, 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশ জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
তার প্রাণে শুধু রাজনৈতিক অঙ্গন নয়, ক্রীড়াঙ্গনও গভীরভাবে শোকাহত। দেশের অনেক ক্রীড়াবিদ যেমন মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, লিটন, মিরাজ ও কায়েস তার অবদান এবং ত্যাগ স্মরণ করে শোক প্রকাশ করেছেন। বিসিবি, বাফুফে ও অন্যান্য ফেডারেশনও তাদের শোকবার্তা প্রকাশ করেছে। খালেদা জিয়ার মৃত্যুর প্রভাব পড়ে ক্রীড়ার মাঠেও। ফেডারেশন কাপ ও নারী ফুটবল লিগের ম্যাচ স্থগিত করা হয়েছে। বিপিএলের ম্যাচও বাতিল ঘোষণা করা হয়েছে। দেশের জনগণ, রাজনৈতিক নেতারা এবং ক্রীড়া প্রতিভারা এই নীরব বিপ্লবী নেত্রীর অবদান স্মরণ করছেন। তার সংগ্রাম, সাহস ও নেতৃত্ব আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে থাকবে। দেশের জন্য তার ত্যাগ ও অবদান চিরস্মরণীয়। এই ছিল বাংলাদেশ টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।